এর আগের দিন ভেরিয়েশনাল প্রিন্সিপালের বেসিক কনসেপ্ট আমরা পড়ছি, অর্থাৎ আমরা জেনেছি যে ভেরিয়েশনাল প্রিন্সিপালে এমন একটা সিস্টেমের গ্রাউন্ড স্টেট এনার্জির এস্টিমেট করা হয় যে সিস্টেমটা আমরা এক্স্যাক্টলি সলভ করতে পারিনি, শর্ডিঞ্জার ইকুয়েশন ফেল। সেক্ষেত্রে আমরা গ্রাউন্ড স্টেট এনার্জির এস্টিমেটটা কীরকম করি, যে একটা আপার বাউন্ড বের করি, অর্থাৎ বলি যে যা ভেরিয়েশনাল প্রিন্সিপাল দিয়ে আমরা যে উত্তরটা পেলাম সেই উত্তরটা গ্রাউন্ড স্টেট এনার্জির থেকে অবশ্যই বেশি, অথবা খুব লাকি যদি আমরা হই তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জির সঙ্গে সমান। এবার এটা একটা অ্যাপ্রক্সিমেশন মেথড, অর্থাৎ এই কাজগুলো আমরা তখনই করি যখন এক্স্যাক্টলি গ্রাউন্ড স্টেট সলিউশনটা আমরা করতে পারছি না। তবুও আমরা আগের দিন দুটো এক্সাম্পল এরকম করেছিলাম যেখানে আমরা গ্রাউন্ড স্টেট এনার্জি এর আগে বের করেছি এবং আমরা অরিজিনাল অ্যান্সারটা জানি। তা সত্ত্বেও আমরা এই থিওরিটাকে টেস্ট করেছিলাম যে আমাদের এটা ঠিক অর্থাৎ আমরা যা এক্সপেক্ট করছি সেটা দিচ্ছে কিনা। কি করা হয় একটু ছোট্ট করে রিক্যাপিচুলেট করে নিই। আমরা প্রথমে একটা ট্রায়াল ওয়েভ ফাংশন ধরি। ভেরিয়েশনাল প্রিন্সিপালে আমরা একটা ট্রায়াল ওয়েভ ফাংশন, সেটাকেই বলি যে দ্যাট ক্যান বি এনি নর্মালাইজড ফাংশন। যে কোনো একটা নর্মালাইজড ফাংশনকে আমরা ট্রায়াল ওয়েভ ফাংশন হিসেবে শুরু করি এবং আমরা যেটা বলি যে এই ট্রায়াল ওয়েভ ফাংশনটির উপর হ্যামিল্টনিয়ানের, অর্থাৎ যে হ্যামিল্টনিয়ানটা আমরা সলভ করতে পারিনি সেই হ্যামিল্টনিয়ানের এক্সপেকটেশন ভ্যালু is greater or equal to the exact ground state energy of the system. এই ইকুয়ালিটিটা কখন আসে? যদি আমরা লাকিলি এরকমই একটা ট্রায়াল ওয়েভ ফাংশন চুজ করি যেটা সিস্টেমের অরিজিনাল গ্রাউন্ড স্টেট। আর যদি সেটা না হয় তাহলে অবশ্যই আমরা বেশি পাবো। আমরা দুটো এক্সাম্পল করেছিলাম, সেই দুটোতে আমরা দেখেছিলাম একটার ক্ষেত্রে অর্থাৎ হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এই ইকুয়ালিটিটা পেয়ে গেছি, কেননা অরিজিনাল ট্রায়াল ওয়েভ ফাংশনটা আমরা মানে অরিজিনাল গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটাকেই আমরা ট্রায়াল ওয়েভ ফাংশন ধরেছিলাম। আর অন্য ক্ষেত্রে অর্থাৎ ফাইনাইট স্কোয়ার ওয়েলের ক্ষেত্রে ডেল্টা ফাংশন ওয়েলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে এই গ্রেটার দ্যান সাইনটা আমরা পেয়েছিলাম, কেননা আমরা এক্স্যাক্ট গ্রাউন্ড স্টেটটাকে ট্রায়াল ওয়েভ ফাংশন হিসেবে ধরিনি। এখন এইখানে অবধারিতভাবে প্রশ্ন উঠতে পারে যে আমরা যদি নাই জানি যে কোনটা অরিজিনাল গ্রাউন্ড স্টেট এনার্জি, অর্থাৎ সিস্টেমটাকে সলভ করতে পারিনি মানে তো অরিজিনাল গ্রাউন্ড স্টেট এনার্জি কত এটা আমরা জানি না, তাহলে সেই ক্ষেত্রে বলবো কিভাবে যে কোনটা ধরলাম, এক্স্যাক্ট ধরলাম কিনা বা উত্তরের কত কাছাকাছি পৌঁছলাম, এই ব্যাপারে আমাদের এস্টিমেটটা কেমন করে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা কেমন করে বুঝবো। এখানে আমরা দুটো জিনিস বলেছিলাম। এক তো হয়েছে যে বিভিন্ন ধরনের ট্রায়াল ওয়েভ ফাংশন ইউজ করে দেখবো কোনটার ক্ষেত্রে আমি সবচেয়ে কম পাচ্ছি, যেটার ক্ষেত্রে সবচেয়ে কম পাচ্ছি সেটাই বেস্ট। তার কারণ আমাদের ভেরিয়েশনাল প্রিন্সিপালের এই যে এস্টিমেটটা সবসময় গ্রাউন্ড স্টেট এনার্জির থেকে বেশি, কাজেই যেটা সবচেয়ে কাছাকাছি দ্যাট ইজ দ্য বেস্ট এস্টিমেট। আর একটা উপায়, এবং সেটা অনেক ভাইব্রেন্ট উপায় এবং সেটা অনেক বেশি থিওরিটার পাওয়ারটাকে টেস্ট করে, সেটা হচ্ছে যদি এরকম একটা সিস্টেম হয় যেটার এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড স্টেট এনার্জিটা আমরা জানি, অর্থাৎ এক্সপেরিমেন্ট আমাকে বলে দিয়েছে যে গ্রাউন্ড স্টেট এনার্জিটা এত হওয়ার কথা, কিন্তু সেই সিস্টেমটাকে থিওরিটিক্যালি আমি সলভ করতে পারছি না, অর্থাৎ শর্ডিঞ্জার ইকুয়েশন ফেল করে যাচ্ছে। সেই রকম একটা ক্ষেত্রে ভেরিয়েশনাল প্রিন্সিপালের পাওয়ারটাকে বোঝার জন্যে আমরা করে দেখতে পারি যে আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালুর কত কাছাকাছি পৌঁছতে পারছি। সো দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি উই আর গোয়িং টু ডু টুডে। আমরা গ্রাউন্ড স্টেট অফ হিলিয়াম করব। হিলিয়াম অ্যাটম, তোমরা জানো হিলিয়াম অ্যাটমের মধ্যে দুটো ইলেকট্রন থাকে এবং এই দুটো ইলেকট্রনই ফার্স্ট অরবিটে ঘোরে। তাহলে আমরা যদি একটা হাইড্রোজেন অ্যাটমের একটু রিক্যাপিচুলেট করি, একটা হাইড্রোজেন অ্যাটমের সিঙ্গেল পার্টিকেল এনার্জি লেভেলগুলো লিখি, তাহলে সেটার এক্সপ্রেশনটা এরকম হয় -m/2h ক্রস স্কোয়ার ইন্টু e²/2πε0 হোল স্কোয়ার ইন্টু 1/n²। এরকম একটা হয় হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জিগুলো যখন ওটা nth অরবিটে ঘোরে। অতএব আমি যদি এখানে বলি
যে দিস ইজ সে গ্রাউন্ড স্টেট, তার মানে এই 1/n² থাকছে না, তখন কি হবে, আমার এটা E1 হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার এনার্জি, এটা যখন ফার্স্ট অরবিটে ঘুরছে। এরকম একটা কেস হতে পারে যে কোনো একটা নিউক্লিয়াসের, কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসে একাধিক প্রোটন রয়েছে, অর্থাৎ ধরা যাক Z সংখ্যক প্রোটন রয়েছে, তাহলে কোনো একটা ইলেকট্রনের ক্ষেত্রে এই এনার্জিটা কারেক্টেড হয়ে এখানে একটা Z² টার্ম চলে আসে। অর্থাৎ এই Z² টার্ম মানে যেমন ধরো হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে, হিলিয়ামের ক্ষেত্রে দুটো প্রোটন আছে, তার মানে এখানে একটা 4 গুণ হয়ে যাবে। এর মানেটা কি দাঁড়াচ্ছে, যে এই যে ইলেকট্রনের যে এনার্জিটা হবে নেগেটিভ মাইনাস অফ 4 ইন্টু দ্য মানে 4 ইন্টু দ্য এনার্জি অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রন। অর্থাৎ হিলিয়াম অ্যাটমের একটা ইলেকট্রনের ক্ষেত্রে এনার্জিটা হবে 4 ইন্টু দ্য এনার্জি অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রন। তার মানে যেটা দাঁড়ালো যে আমি যদি খুব সিম্পলি চিন্তা করি যে তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জিটা হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে কত হতে পারে, তাহলে হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট এনার্জিটা কত হতে পারে, দেখো যে যেহেতু একটা ইলেকট্রনের ক্ষেত্রে এটা 4 গুণ হতে পারে, অর্থাৎ যেহেতু হিলিয়ামের ক্ষেত্রে ফর হিলিয়াম Z ইজ ইকুয়াল টু 2, তার মানে একটা ইলেকট্রনের ক্ষেত্রে 4 গুণ হতে পারে, তার মানে হিলিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জিটা হবে E হিলিয়াম গ্রাউন্ড স্টেট, এটা হবে মানে আমরা এক্সপেক্ট করছি, জানি না এখনো শিওর না, এক্সপেক্ট করছি এটা হবে একটার জন্য 4E1, অর্থাৎ E1 হচ্ছে E1 হচ্ছে এই মানে Z ইকুয়াল টু 1 বসিয়ে যেটা হবে সেটাই E1, তাহলে একটার জন্য 4E1, আর যেহেতু দুটো ইলেকট্রন আছে তাহলে এটা তার মানে 8E1, 8E1, অর্থাৎ E1 এর ভ্যালুটা সেক্ষেত্রে কিন্তু জেডটা ছাড়া ভাবতে হবে, জেডটা বোঝানোর সুবিধার জন্য বলেছিলাম। তাহলে 8E1, 8E1 মানে E1 এর এটা আমরা জানি যে দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু 13.6 ইলেকট্রন ভোল্ট, মাইনাস 13.6 ইলেকট্রন। তার মানে 8E1 এর ভ্যালুটা কি হবে, 8E1 which is almost equal to minus 109 ইলেকট্রন ভোল্ট। তুমি 13.6 কে 8 দিয়ে গুণ করো, মোটামুটি মাইনাস 109 ইলেকট্রন ভোল্ট হওয়ার কথা। এটা আমাদের একদম ক্রুড এস্টিমেট। এক্সপেরিমেন্ট কি বলছে, এক্সপেরিমেন্ট বলছে যে হিলিয়াম অ্যাটমের, অর্থাৎ হিলিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জি এক্সপেরিমেন্টাল ভ্যালু হচ্ছে মাইনাস 79 ইলেকট্রন ভোল্ট। এখানে একটু বলে রাখি যে কি করে এই হিলিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জিটা এক্সপেরিমেন্টালি বের করা হয়। এটা সাধারণত খুব স্ট্যান্ডার্ড টেকনিক্স আছে আয়োনাইজেশন এনার্জি বের করার, অর্থাৎ একটা ইলেকট্রনকে তার কক্ষপথ থেকে পুরোপুরি বের করে দিতে, অর্থাৎ অ্যাটমটাকে আয়োনাইজ করে ফেলতে কতটা এনার্জি আমাকে দিতে হচ্ছে, দ্যাট ইজ দ্য আয়োনাইজেশন এনার্জি। আমরা এখানে এক্সপেক্ট করতে পারি, দেখো দুটো ইলেকট্রন ছিল, মোটামুটি 109 মাইনাস 109 ইলেকট্রন ভোল্ট, তার মানে একটা ইলেকট্রন বের হয়ে গেলে পরে এর যে এনার্জিটা দাঁড়াবে সেটা মোটামুটি মাইনাস 54.5 ভোল্টের কাছাকাছি। অর্থাৎ আমরা এক্সপেক্ট করতে পারি যে একটা ইলেকট্রনকে রিলিজ করতে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 54-55 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিতে হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে এটা ওই অফ দ্য অর্ডার অফ, মানে আয়োনাইজেশন এনার্জি ইজ অফ দ্য অর্ডার অফ 24.5 ইলেকট্রন ভোল্ট মতো। তার মানেই দাঁড়াচ্ছে যে আমি ওই 54 এর সঙ্গে 24.5 যোগ করব, অর্থাৎ আমার গ্রাউন্ড স্টেটটা দাঁড়িয়ে যাচ্ছে অফ অ্যাপ্রক্সিমেটলি মাইনাস 79 ইলেকট্রন ভোল্ট, which is far from the value what we expected, অনেক দূরবর্তী, মানে এই ভ্যালুটা নিয়ে আমরা স্যাটিসফাইড হতে পারবো না। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে
এই যে সিম্পল থিওরি, সিম্পলি যেভাবে আমরা হাইড্রোজেন করেছিলাম তার সঙ্গে জাস্ট আর একটা ইলেকট্রন যোগ করে দিয়ে যে আমরা হিলিয়াম অ্যাটমটা এস্টিমেট করার চেষ্টা করছি, এই খুব সরল গল্পটার মধ্যে, মানে গল্পটা অ্যাকচুয়ালি এতটা সরল নয়, এখানে কিছু জটিলতা রয়েছে। তাহলে সেই জটিলতাটা কোথা থেকে আসতে পারে সেটা আমরা বুঝবো, তবে তার আগে এই সিম্পল সিস্টেমের জন্য হ্যামিল্টনিয়ানটা কি সেটা আগে আমরা দেখি। তাহলে আমি যদি হ্যামিল্টনিয়ানটা লেখার চেষ্টা করি হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে, হ্যামিল্টনিয়ান ইজ, যেহেতু এখানে দুটো ইলেকট্রন রয়েছে কাজেই আমি ইন্ডেক্স 1 আর 2 দুটোর জন্য ব্যবহার করব, -2m del 1 স্কোয়ার প্লাস del 2 স্কোয়ার। এটা গেল কাইনেটিক পার্ট প্লাস পোটেনশিয়াল পার্টে e স্কোয়ার বাই 4πε0 2/r1 প্লাস 2/r2। এই 2টা কেন? তার কারণ নিউক্লিয়াসের মধ্যে দুটো প্রোটন রয়েছে। তাহলে সিম্পলি যদি এটা হয়, অর্থাৎ আমি এইটার আইগেন স্টেটটা, যেহেতু দেখো লক্ষ্য করে দেখো এই হ্যামিল্টনিয়ানটা কিন্তু সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে খুব সহজেই ট্রিট করা যায়, এবং সিম্পলি আইগেন স্টেটটা হবে ψ0, অর্থাৎ গ্রাউন্ড স্টেটটা হবে নাথিং বাট ψ100 r1 ইন্টু ψ100 r2, অর্থাৎ এই ψ100 r1 আর ψ100 r2 কে, এই ψ100 গুলো কি সিম্পলি হাইড্রোজেন অ্যাটম গ্রাউন্ড স্টেটস, r1 আর r2 হচ্ছে দুটো ইলেকট্রনের কোঅর্ডিনেট। তাহলে এটাকে প্রোডাক্ট হিসেবে কেন লিখতে পারলাম? তার কারণ হ্যামিল্টনিয়ানটা দেখেই বুঝতে পারছি যে এটা সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে খুব সহজেই ট্রিট করা যাবে, অ্যান্ড দ্য আনসার ইজ দিস। অর্থাৎ এইটা এই এবং ψ100টা আমরা কিন্তু এর আগে ক্যালকুলেট করেছি। এই ক্ষেত্রে ψ100 ব্যাপারটা একটু এখানে অন্যরকম হবে, তার কারণ এইখানে একটা 2 ফ্যাক্টর বসে আছে, এবং সেই 2 ফ্যাক্টরটা থাকার কারণে, অর্থাৎ এখানে যদি ইন জেনারেল z থাকতো, তাহলে এইটার উত্তরটা এরকম দাঁড়াতো যে √z³ বাই πa³ এইটার হোল স্কোয়ার। আমি ইচ্ছে করে রুট দিয়ে হোল স্কোয়ারটা লিখলাম, তার কারণ এখানে 100 জন্য একটা রুট আর এটার জন্য একটা রুট, এটা বোঝা যাবে। আর এইখানে একটা e⁻⁻z r/a, এখানে যেহেতু দুটো ইলেকট্রন আছে, তো z ইন্টু r1 প্লাস r2 ডিভাইডেড বাই a, এইরকম একটা আইগেন ফাংশন আমি পাবো। আর আইগেন এনার্জিটা কত পাবো সেটা আমরা দেখেছি যে গ্রাউন্ড স্টেট এনার্জির ক্ষেত্রে আমরা এটা ই গ্রাউন্ড স্টেটটা আমরা পাবো যে E ইকুয়াল টু, আমি এটাকে E0 লিখলাম, এটা পাবো হচ্ছে 2 ইন্টু z স্কোয়ার ইন্টু E1। 2 মানে দুটো ইলেকট্রন থাকার জন্য, আর এই z স্কোয়ারটা হচ্ছে z সংখ্যক প্রোটন নিউক্লিয়াসে আছে বলে, এই ক্ষেত্রে z ইকুয়াল টু 2। তবুও আমি জেনারেলটা লিখছি কারণ এরপরে আমার এই জেনারেলটা দরকার হবে। সো দ্যাট বিকামস অলমোস্ট ইকুয়াল টু -109 ইলেকট্রন ভোল্ট ফর হিলিয়াম। তো এই সলিউশনে তো আমরা স্যাটিসফাইড হতে পারবো না, তার কারণ দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল স্টোরি। তাহলে এখানে কি কি এক্সট্রা আর কি ফ্যাক্টর থাকতে পারে যার জন্য এই উত্তরটা এতটা আলাদা হচ্ছে, অর্থাৎ এই 109 এর জায়গায় ওটা 79 হয়ে যাচ্ছে? তো প্রথম গেজ আমাদের কি হতে পারে? প্রথম গেজ যেটা হতে পারে যে নিশ্চয়ই এই যে ইলেকট্রন দুটো যারা একই কক্ষপথে ঘুরছে তাদের মধ্যে কোনো একটা ইন্টারাকশন হচ্ছে, তার কারণ এখানে তো আর কিছু নেই, একটা নিউক্লিয়াস, তারা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, ইলেকট্রনগুলো চারপাশে ঘুরছে, অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল কাজ করছে। কিন্তু ওই যে দুটো ইলেকট্রন একই কক্ষপথে ঘুরছে তাদের মধ্যে একটা রিপালশন কাজ করতে পারে। সো দ্যাট কুলম্ব রিপালশন আমাদের কনসিডার করাটা বোধহয় দরকার। এটা আমরা অফকোর্স গেস করছি, এবং এই গেসটা সব থেকে ভ্যালিড গেস, তার কারণ প্রথমে এটাই মাথায় আসার কথা।
তো সেই কুলম্ব রিপালশনকে যদি আমি এখানে অ্যাড করি, অর্থাৎ সেইটা কি হবে, দেখো এটা অ্যাট্রাকশন বলে নেগেটিভ সাইন আর রিপালশন বলে অফকোর্স এটা একটা পজিটিভ সাইন হবে। তো এখানে হবে এটা, এই টার্মটা দাঁড়াবে ই স্কোয়ার বাই 4πε0 ইন্টু 1 মড R1 মাইনাস R2, অর্থাৎ এই দুটো ইলেকট্রনের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ এখন আমার হ্যামিল্টনিয়ানটা দাঁড়িয়ে গেল এই রকম। এবং এখন এই যে ψ0টা, এটা কিন্তু আর এই হ্যামিল্টনিয়ানের আইগেন স্টেট না। আইগেন স্টেট ইজ অফকোর্স ডিফারেন্ট, তার কারণ হ্যামিল্টনিয়ানের পোটেনশিয়ালটা চেঞ্জ করে গেছে। তাহলে সেই আইগেন স্টেটটা কত? এইখানেই সবচেয়ে বড় মুশকিল, কারণ সেই আইগেন স্টেটটা বের করা যায় না। মানে ব্যাপারটা এরকম নয় যে আমি পারি না, তুমি পারো না, বা কিছু লোক পারে না, কেউ পারে না, আজও অব্দি পারাই যায়। অর্থাৎ এই যে হ্যামিল্টনের, দিস ইজ ভেরি অ্যাস্টনিশিং। তার কারণ এরকম একটা সিম্পল সিস্টেম, জাস্ট আমি একটা পার্টিকেল অ্যাড করলাম আর সঙ্গে সঙ্গে আমার সিস্টেমটা এমনই হয়ে গেল, এই ম্যাথামেটিক্যাল নেচারটা, যে আমি শর্ডিঞ্জার ইকুয়েশনটা সলভ করতেই পারলাম না, কেউ পারে না। এটার কোনো এক্সাক্ট সলিউশনই নেই। হোয়ারাজ আমি এক্সপেরিমেন্টালি এই গ্রাউন্ড স্টেট এনার্জিটা এক্স্যাক্টলি এবং খুব প্রিসাইজলি বের করেছি। মানে এক্সপেরিমেন্টাল প্রিসিশন অনুযায়ী এক্সপেরিমেন্টালিস্টরা বলেছেন ওটা 79 ইলেকট্রন ভোল্টের খুব কাছাকাছি। অতএব আমাদের কোনো না কোনো একটা অ্যাপ্রক্সিমেশন মেথডে যেতেই হবে। সো উই ট্রাই ভেরিয়েশনাল প্রিন্সিপাল। আচ্ছা, এখন ভেরিয়েশনাল প্রিন্সিপাল ট্রাই করার ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করতে হয়, আমাদের একটা ট্রায়াল ওয়েভ ফাংশন ধরতে হয়, তাই তো? এবার এই ট্রায়াল ওয়েভ ফাংশনটা এই ক্ষেত্রে কি ধরবো আমরা, না এটা মজা করব, যেহেতু হ্যামিল্টনিয়ানের এই যে পার্টটা, এই যে অংশটা, এই অংশটা তো এক্স্যাক্টলি সলভেবল, এবং এই অংশটা এক্স্যাক্টলি সলভ করে আমরা এইটা পেয়েছিলাম। আমরা না এই অংশের যে অর্থাৎ H0 আর এটাকে যদি প্লাস একটা এক্সট্রা টার্ম বলি, যেমনটা পার্টাবেশনে পড়েছিলাম, অর্থাৎ এইটার যে সলিউশনটা, এটাকেই আমরা ট্রায়াল ওয়েভ ফাংশন হিসেবে, দিস কুড বি এ ভেরি গুড ফার্স্ট ট্রায়াল। আমরা এইটাকেই একটা ট্রায়াল ওয়েভ ফাংশন হিসেবে ধরে ফেলব, ধরে আমরা কাজটা শুরু করব। তাহলে হিলিয়াম, এবারে আমি হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে স্পেসিফিক যেটা হয় সেটাকেই ধরছি। এই মুহূর্তে আমি জেড লিখছি না, আমি সরাসরি এটাকে জেড এর জায়গায় 2 লিখে দিচ্ছি। তার মানে আমি সাই ট্রায়াল ধরলাম 8/πa³ into e⁻² R1 plus R2 divided by a। এইটা হলো আমার ট্রায়াল ওয়েভ ফাংশন। তাহলে এইটা যদি ট্রায়াল ওয়েভ ফাংশন হয়, তাহলে আমাকে এরপরে কি করতে হবে? এইচ এর এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে। এইচ এর এক্সপেকটেশন ভ্যালুর মধ্যে একটা আমি এটাকে লিখলাম H0 পার্ট, অর্থাৎ এই যেটাকে ব্লক করেছি সেইটার এক্সপেকটেশন ভ্যালু, প্লাস এইটাকে আমি লিখলাম ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন। তাহলে এটাকে আমি লিখলাম VEE বলে, VEE, এই VEE এর এক্সপেকটেশন ভ্যালু। এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। এখন এটা তো বের করার কোনো প্রয়োজনই নেই, তার কারণ এটা তো H0 পার্ট এবং এইটা হচ্ছে H0রই আইগেন স্টেট। তার মানে এইটা করে কত আসবে সেটা আমরা অলরেডি জানি। সো দিস ইজ -109 ইলেকট্রন ভোল্ট প্লাস VEE। তার মানে আমাকে এখন মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশনের যে পোটেনশিয়াল পার্ট, সেটার এক্সপেকটেশন ভ্যালু ওভার দিস স্টেট, এই কাজটা করতে হবে। তোমাদেরকে বলে রাখি, দিস ইজ এ লেংদি ম্যাথমেটিক্স, বাট দিস ইজ ওয়ার্থ ডুইং। তাহলে দেখো, এই ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশনের এক্সপেকটেশন ভ্যালু লেখার জন্য আমাদের এরকম একটা এক্সপ্রেশনের মধ্যে দিয়ে যেতে হবে। e²/4πε0 তো ছিলই, তার সঙ্গে একটা 1/mod R1 - R2 ছিল, সেটা তো আছেই, এবং মড সাই ট্রায়াল হোল স্কোয়ার, এবং এখানে একটা ডাবল ভলিউম ইন্টিগ্রেশন আছে যেটা d³ এবং d³ হিসেবে লেখা হচ্ছে। এই R1 R2 তোমাদেরকে বলা হয়েছে যে এরা দুটো ইলেকট্রনের কোঅর্ডিনেটস ডিনোট করছে। এবার দেখো, আমরা একটা ছবি এঁকেছি। আমরা প্রথমে এই R2 যে ভলিউম ইন্টিগ্রাল সেটা করব।
এই পিকচার অনুযায়ী এখানে R1 আর R2 মিউচুয়াল অ্যাঙ্গেলটা আমরা θ2 রেখেছি, অর্থাৎ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এই R2 সিস্টেমটায় R2-র জন্য যে কোঅর্ডিনেট সিস্টেম আছে সেটার যে জেড অ্যাক্সিস সেই বরাবরকে R1 রাখা হয়েছে। এখানে প্রশ্ন উঠতে পারে যে এরকম যদি না থাকে, আমি উল্টো করে বলবো যে R1-এর যে ডিরেকশন সেটাকেই আমি R2-র কোঅর্ডিনেট সিস্টেমের জেড অ্যাক্সিস বললাম। এটা আমি উইদাউট এনি লস অফ জেনারেলিটি বলতে পারি, তাতে কোনো কিছু যায় আসবে। তাহলে সেটা বলবো, এবং ন্যাচারালি R1 এবং R2-র মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হয়ে গেল θ2, এটা হচ্ছে R1 মাইনাস R2 এবং এই অ্যাঙ্গেলটা ফাই। তাহলে এই R1 মাইনাস R2 মডুলাসের বদলে আমি এটা এখানে লিখতে পারি যে দিস ইজ নাথিং বাট রুট ওভার R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2R1 R2 cos θ2। এটা লিখতে পারি, ইটস ভেরি সিম্পল। এবার সাই ট্রায়ালটা আমরা কি ধরেছিলাম? সাই ট্রায়াল ধরেছিলাম 8/π a কিউব e টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু R1 প্লাস R2 ডিভাইডেড বাই a। তার মানে এইটা হবে, আমি যদি এটাকে এখানে সরাসরি বসিয়ে দিই, এই জিনিসটা দাঁড়াবে e টু দি পাওয়ার মাইনাস 4 R1 প্লাস R2 ডিভাইডেড বাই a, এবং এই 8/π a কিউবের একটা হোল স্কোয়ার সেটা সামনে। যেহেতু আমরা প্রথমে R2 ইন্টিগ্রালটা করব, ফলে এক্সপোনেনশিয়ালের যে R1 পার্টটা সেটাকে আমরা আগে লিখব, স্কোয়ার বাই 4π এপসিলন 0 8/π a কিউবের হোল স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস 4 R1 বাই a d কিউব R1 থাকলো। এখান থেকে আরও কিছু R1 ডিপেন্ডেন্ট ফাংশন আসবে, তার কারণ এটাকে যখন R2 ইন্টিগ্রেশনটা করে ফেলবো, ইন্টিগ্রেশন করে ফেলার পরে যে উত্তরটা পাবো সেই উত্তরটা কিন্তু উইল বি এ ফাংশন অফ R1। এখানে R1 আছে, R2টা ইন্টিগ্রেশন ভেরিয়েবল, সেই জন্য ডেফিনিট ইন্টিগ্রাল করার পরে আর থাকবে না। আচ্ছা, তাহলে এইটা এরকম দাঁড়াবে e টু দি পাওয়ার মাইনাস 4 R2 ডিভাইডেড বাই a বাই R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2R1 R2 cos θ2। আর এইটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এটা দাঁড়াবে R2 স্কোয়ার dR2 sin θ2 d θ2 d phi 2। আচ্ছা, এইবার আমাদের এখানে যেহেতু বোর্ডটা একটু ছোট, জায়গা সংক্ষেপ করতে হবে, আমরা না এই জিনিসটাকে এই যে ইন্টিগ্রালটাকে, এই টোটাল ইন্টিগ্রালটাকে আমরা বলছি I2। তার মানে দিস I2 আফটার দ্য ইন্টিগ্রেশন ইজ ওভার, দিস মাস্ট বি এ ফাংশন অফ R1। তার মানে আমার যে উত্তরটা দাঁড়াবে সেই উত্তরটা হচ্ছে স্কোয়ার বাই 4π এপসিলন 0 ইন্টু 8/π a কিউব integral of e to the power minus 4 R1 by a into I2 function of R1 d cube R1। তাহলে এই ইকুয়েশনটাতে আমরা ফিরে আসব, আপাতত আমাদের উদ্দেশ্য হচ্ছে I2টা বের করা। এখানে একটা হোল স্কয়ার হবে। তাহলে দেখো, আমরা এক্সপেকটেশন অফ VEE সেটাতে ফিরে আসব, কিন্তু তার আগে আমরা এই I2 R1টা বের করে ফেলি, সেটার এক্সপ্রেশনটা আমরা লিখে ফেলেছি। এখানে R2 ইন্টিগ্রেশন আছে এবং θ2 ইন্টিগ্রেশন আছে। phi2 ইন্টিগ্রেশনটা আমরা করে ফেলেছি, উত্তরটা 2π, তার কারণ এই ফাংশনটা phi2 ডিপেন্ডেন্ট নয়। তো এই অংশের মধ্যে এই থিটার পার্টটা আমরা খুব সহজেই করে ফেলতে পারি। আমরা যদি এই পুরো জিনিসটাকে আমরা যদি একটা z ধরি, সো R2 স্কোয়ার প্লাস R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2R1 R2 cos θ2, এইটা হচ্ছে z,
এরকম যদি হয় তাহলে dz is nothing but equal to 2r1 r2 sin theta 2 d theta 2. সো আমি যদি এটাকে এখানে রিপ্লেস করে দিই, সো দিস ইজ 2 পাই ইন্টিগ্রাল অফ 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস 4r2 বাই a r2 স্কোয়ার dr2 যেমন থাকার থেকে গেল, তাহলে এইটা হয়ে গেল sin theta 2 d theta 2 মানে 1/2r1 r2 1/2r1 r2 just dz by root z. so dz by root z. একটা জিনিস লক্ষ্য করো, এই যখন থিটা 2 ইজ ইকুয়াল টু 0 তখন z এর ভ্যালু হচ্ছে এটা r1 মাইনাস r2 হোল স্কয়ার, আর একটা লিমিট হচ্ছে z, এটা হচ্ছে লোয়ার, আর z আপার লিমিটটা হচ্ছে r1 প্লাস r2 হোল স্কয়ার, কেননা তখন থিটা 2টা পাই আর এখানে প্লাস হয়ে গেল। তো তার মানে এই যে z এর ভ্যালু, এই লিমিটটা হচ্ছে r1 মাইনাস r2 হোল স্কয়ার আর r1 প্লাস r2 হোল স্কয়ার। এবারে এই dz বাই রুট z এটাকে খুব সহজে ইন্টিগ্রেশন করে ফেলা যায়, তার মানে এটা z টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে এটার উত্তরটা দাঁড়িয়ে গেল z টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে একটা এক্সট্রা 2 আসবে, তাহলে এক্সট্রা 2 আসবে এবং সেটা এইটাকে কেটে দেবে, তার মানে 1/r1 r2 z টু দি পাওয়ার হাফ, তার মানে এটা হয়ে যাবে r1 প্লাস r2 মাইনাস মড r1 মাইনাস r2। দেখো অ্যাকচুয়ালি এই ভিডিও মোডে পড়াতে গিয়ে যেটা হয় যে আমি ক্যালকুলেশনগুলো এতটা ডিটেলস না দিয়ে উত্তরটা সরাসরি লিখে ফেলতে পারতাম, কিন্তু এখানে আমি ক্যালকুলেশনগুলো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। সেটা দুটো কারণ। এক হচ্ছে যে প্রথমত যদি এই ক্যালকুলেশনগুলো করে উত্তরে পৌঁছানোর ওই স্ট্রাগলটার মধ্যে দিয়ে না যাই তাহলে ওই লুজ দ্য ফান, মজাটাই মাটি। আর দ্বিতীয়ত মোর ইম্পর্টেন্টলি এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ স্টেপ থাকতে পারে যে স্টেপগুলোতে তোমরা আটকে যেতে পারো, কাজে সেগুলো একটু বলা দরকার। প্রথম কথা একটা দেখো যে এইখানে একটা সলিউশনটা z টু দি পাওয়ার হাফ ছিল, তার মানে z এর ভ্যালু তো r1 প্লাস r2 হোল স্কোয়ার ছিল আর r1 মাইনাস r2 হোল স্কোয়ার ছিল, তার মানে এখানে r1 প্লাস r2 আর এখানে সিম্পলি r1 মাইনাস r2 লিখতে পারতাম, কিন্তু না লিখে আমি কিন্তু মড লিখেছি। তার কারণ এখানে আমরা ডিস্টেন্স নিয়ে কনসার্ন, r1 আর r2 এর মধ্যে ডিস্টেন্স, কুলম্ব পটেনশিয়ালটাও কিন্তু ওই ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট, কাজেই ওই পজিটিভ নেগেটিভ ভ্যালু নিয়ে আমরা ভাববো না। এখানে যেটা দরকার এই মড r1 মাইনাস r2, অর্থাৎ এই মড r1 মাইনাস r2 ভ্যালুটা কখন কি হচ্ছে, যখন আমি ইফ, তার মানে এই যে গোটা টার্মটা এটার ভ্যালু আমি এইভাবে লিখবো r1 প্লাস r2 মাইনাস r1 মাইনাস r2, যখন এটা হচ্ছে যখন r2 ইজ লেস দ্যান r1, অর্থাৎ r1 মাইনাস r2টা পজিটিভ, তখন আমি এটাকে এইভাবে লিখি। আর যেহেতু মড আছে তার মানে এইটার উত্তরটা দাঁড়াচ্ছে দেখো এখান থেকে r1টা বাদ হয়ে যাচ্ছে, হ্যাঁ r1টা বাদ হয়ে যাচ্ছে, এটার উত্তর দাঁড়াচ্ছে 2r2। তার মানে এই 2r2টা কখন হচ্ছে, যখন r2 ইজ লেস দ্যান r1। আর এটাকেই আমি লিখবো r1 প্লাস r2 মাইনাস r2 মাইনাস r1, অর্থাৎ এটার উত্তর হয়ে যাবে, এখানে কিন্তু r2টা কেটে যাচ্ছে, ফলে এটার উত্তর হয়ে যাবে 2r1 যখন r2 ইজ গ্রেটার দ্যান r1। তার মানে এই যে উত্তরটা, এই উত্তরটা দাঁড়াচ্ছে, অর্থাৎ যেহেতু এখানে একটা 1/r1 r2 দিয়ে ভাগ আছে, অর্থাৎ আমি যদি সরাসরি অ্যান্সারটা এখানে বসে, মানে 1/r1 r2 দিয়ে ভাগ দেওয়ার পরে এইটা যখন r2 লেস দ্যান r1 তখন এটা হয়ে যাবে 2/r1, আর এটা হয়ে যাবে 2/r2। তার মানে আমার কন্ডিশনটা দাঁড়ালো যে r2 যখন r1 এর থেকে কম তখন এই থিটা পার্টের ইন্টিগ্রালটা হচ্ছে 2/r1, আর r2 যখন r1 এর থেকে বেশি
তখন এই থিটা পার্টের ইন্টিগ্রেশনের উত্তরটা হচ্ছে 2/r2। অর্থাৎ এই যে r2-র ইন্টিগ্রেশনে 0 থেকে ইনফিনিটি আছে, এই 0 থেকে ইনফিনিটিটাকে আমরা প্র্যাকটিক্যালি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। সেই দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে 0 থেকে r1, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের মধ্যে এই থিটা পার্টের জন্য যাবে 2/r1, আর একটা হচ্ছে r1 থেকে ইনফিনিটি, সেই ক্ষেত্রে r2 ইজ গ্রেটার দ্যান r1, r1 থেকে ইনফিনিটির জন্য থিটা পার্টের এইটুকু কন্ট্রিবিউশন হবে 2/r2। তার মানে আমি যদি এটাকে একটু ভেঙে ঠিক করে লিখি, this is nothing but 2 pi into integral 0 to r1 e to the power minus 4r2 by a r2 square, এখানে হচ্ছে 2 by r1 dr2 plus integral r1 থেকে ইনফিনিটি e to the power minus 4r2 by a r2 square into 2 by r2 dr. So that will be my. তার মানে দেখো এইখানে একটু যদি সিম্পলিফাই করে লিখি, এটা 2 by r1, একটা টাইপের ইন্টিগ্রেশন হচ্ছে 0 to r1 e to the power minus 4r2 by a r2 square dr2, অর্থাৎ এই r2 স্কোয়ার দিয়ে একটা। আর একটা টাইপের ইন্টিগ্রেশন হচ্ছে, এখানে অবশ্য লিমিটটা আলাদা, r1 থেকে ইনফিনিটি, এখানে একটা 2 থাকবে, এই 2টা আসবে, আর এখানে একটা r2 কেটে যাবে, e to the power minus 4r2 by a r2 dr। এখন এই ইন্টিগ্রেশনগুলোর ক্ষেত্রে আমি যেহেতু বোর্ডটা ছোট এবং বারবার করে এটা মোছা একটু সমস্যাজনক, আমি এই ইন্টিগ্রেশনগুলোর ভ্যালু তোমাদের বলে দেবো। শুধু বলে রাখি যে ইন্টিগ্রেশনগুলো অনেকভাবেই করা যায়, তোমরা এখানে একটা বাই পার্টস রুল অ্যাপ্লাই করে করতে পারো। মনে রেখো এটা কিন্তু গামা ফাংশন অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে 0 to ইনফিনিটি কোথাও নেই। সো এখানে বাই পার্টস ইন্টিগ্রেশন বাই পার্টস করে এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন, সিমিলারলি এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ধরে এই দুটোকে করলে তোমরা যে উত্তর পাবে সেই উত্তর দিয়ে আমি উত্তরগুলো নিয়ে তারপরে আমি নেক্সট স্টেপ শুরু করছি। তাহলে দেখো আমরা জিনিসটাকে একটু গুছিয়ে লিখেছি। এই যে i2-র ভ্যালুটা ছিল, এখানে মূলত দুটো ইন্টিগ্রেশন ছিল, একটা হচ্ছে এই ইন্টিগ্রালটা, এইটার উত্তরটা আমরা এইখানে লিখেছি, এটা হবে a/4 e to the power minus 4r by a into r1 plus a/4। আর একটা ইন্টিগ্রেশন ছিল এটার উত্তরটা আমরা এইখানে লিখেছি যে 0 to r1 r2 square e to the power minus 4r2 by a dr2। এইটার উত্তরটা হবে এইরকম একটা বড় জিনিস, a cube by 32 minus a square by 8 into r1 plus a/4 plus a r1 square by 4, এই গোটাটার সঙ্গে e to the power minus 4r1 by a, এটার সঙ্গে এক্সপোনেনশিয়াল টার্মটা নেই। আচ্ছা, এই ক্যালকুলেশনগুলো আমরা ক্লাসে সাধারণত ডিটেলসে করে থাকি, কিন্তু এই ক্যালকুলেশন করার জন্য এই ভিডিও টাইম নষ্ট করার কোনো অর্থ হয় না। কাজেই আমি তোমাদের এই স্টেপসগুলো দেখিয়ে নিলাম, তোমরা বাড়িতে এই ইন্টিগ্রেশন দুটো করবে এবং আমার ধারণা তোমাদের খুব একটা অসুবিধা হয় না, হওয়ার কথা নয়। এই দুটোকে যদি তোমরা সরাসরি এখানে পুট করে দাও, এই এক্সপ্রেশনের মধ্যে যদি পুট করে দাও, তাহলে সরল করে টোরে তোমাদের উত্তরটা আসবে i2 r1 এর ভ্যালুটা আসবে এইরকম, অর্থাৎ pi a cube by 8 r1 into 1 minus 1 plus 2r by a into e to the power minus 4 r1 by a, as expected it is a function of r1। এবার এই r1 এর যে i2 r1 যে ফাংশনটা, সেই ফাংশনটা আমরা VE এর এক্সপেকটেশন ভ্যালুর এক্সপ্রেশনে বসাবো এবং বসিয়ে আমরা আলটিমেটলি ওখানে r1 ইন্টিগ্রেশনটা করব, অর্থাৎ d কিউব r1টা করব, d কিউব r2টা হলো d কিউব r1টা করব, r1 করে ফাইনালি আমরা উত্তরটা বের করব।
তাহলে দেখো এই ভিইই এক্সপেকটেশনের ভ্যালুটা মনে করে দেখো, স্কোয়ার বাই 4πε0 8/πa কিউবের হোল স্কোয়ার 0 টু ইনফিনিটি I2R1, যে I2R1টা এখন আমরা বের করে ফেলেছি, ইন্টু e⁻⁴R1/a d³R। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনে I2R1 এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। I2R1 এর মধ্যে একটা πa³/8 ছিল, তার ফলে এখানে এই হোল স্কোয়ারটার বদলে একটা থেকে গেল। বাকি এই পুরো এক্সপ্রেশনটা থাকলো e⁻⁴R1/a, এটা কিন্তু I2R1 এর পার্ট। আর তারপরে এই e⁻⁴R1/a এটা এখানে গেল, আর d³R1 এর ভ্যালু R1² dR1, কিন্তু মনে করে দেখো এখানে একটা 1/R1 ফ্যাক্টর ছিল, যার জন্য এইখানে একটা R1 কেটে গেল, অর্থাৎ R1² এর বদলে R1 dR1 ইন্টু sin θ1 dθ1 dϕ1। বেশ, তাহলে এইখানে আমাদের যেটা হবে সেটা হলো এইবারের ইন্টিগ্রেশনগুলো কিন্তু করাটা তুলনামূলকভাবে অনেকটাই সহজ। অর্থাৎ একটা দেখো এই টাইপের ইন্টিগ্রেশন থাকবে, মানে 0 টু ইনফিনিটি R1 e⁻⁴R1/a dR1, এরকম একটা থাকবে। আর ঠিক এরকমই আর একটা থাকবে, এখানে 4R1/a এর বদলে e⁻⁸R1/a, এরকম একটা ইন্টিগ্রেশন থাকবে। তো এই ইন্টিগ্রেশনগুলো বের করা গামা ফাংশন দিয়ে বা ফর্মুলা ইউজ করে, এরকম টাইপের ইন্টিগ্রেশন আমরা আগের দিনও করেছি, এইগুলোর ডিটেলস আর করছি না। এবং আরও একটা থাকবে যে এখানে দেখো একটা এক্সট্রা R1 আছে এই যে এই ফ্যাক্টরটার সঙ্গে, তার মানে এই e⁻⁸R1/a এর সঙ্গে এখানে একটা R1² থাকবে, এরকমও একটা ইন্টিগ্রেশন থাকবে। তাহলে এই দু ধরনের ইন্টিগ্রেশনকে যদি তোমরা গামা ফাংশন দিয়ে পারফর্ম করো, তারপরে উত্তরগুলো যদি এখানে পুট করে ফাইনাল আনসারটা যেটা হবে সেটা আমি লিখছি। তাহলে এই সমস্ত সিম্পলিফিকেশন করলে যে উত্তরটা দাঁড়াবে সেটা হচ্ছে স্কোয়ার বাই 4πε0 ইন্টু 5/4a, এ মানে এই এ, এবং যেটার মানে হচ্ছে এ হচ্ছে নাথিং বাট দ্য বোর রেডিয়াস, এবং এটার এক্সপ্রেশন তোমরা জানো, দিস ইজ 4πε0 বাই e স্কোয়ার ইন্টু h×2/m। এবং আমরা এটাও জানি যে E1 এর ভ্যালুটা হচ্ছে, অর্থাৎ এই এনার্জিটাকে না আমরা E1 এর টার্মসে নিয়ে আসবো। এটা তো একটা এই উত্তরটা আমরা পেলাম, দিস ইজ দ্য ফাইনাল আনসার, কিন্তু এটাকে আমরা এই E1 এর টার্মসে লেখার চেষ্টা করবো। E1টা আমরা জানি এটা যে e স্কোয়ার বাই, মানে স্কোয়ারটা পরে লিখছি, m/2h² ইন্টু e স্কোয়ার বাই 4πε0 এটার হোল স্কোয়ার। তার মানে আমি যদি দেখো, আমি যদি E1 এর সঙ্গে এটাকে গুণ করে দিই, অর্থাৎ a ইন্টু E1 করলে আমার এই একটা e স্কোয়ার বাই 4πε0 কেটে যাচ্ছে, h²ও কেটে যাচ্ছে, m ও কেটে যাচ্ছে, তার মানে এখানে দাঁড়ালো দিস ইজ -½ e স্কোয়ার বাই 4πε0। তার মানে e স্কোয়ার বাই 4πε0 কে আমি লিখতে পারি e স্কোয়ার বাই 4πε0 ইজ নাথিং বাট e স্কোয়ার বাই 4πε0 ইজ নাথিং বাট -2a e1। আর তাহলে এইখানে আমি যদি -2a e1টা বসিয়ে দিই, তাহলে সিম্পলি এটার উত্তর দাঁড়াবে, এটা দিস ইজ -2a e1, তার মানে এগুলো কেটে গিয়ে দিস ইজ -5/2 অফ e1, তাই না? তার মানে এইটার ফাইনালি উত্তর দাঁড়ালো -5/2 অফ e1। e1 এর ভ্যালুও কিন্তু আমরা জানি, e1 এর ভ্যালু কত? e1 এর ভ্যালু হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেটারে হিসাব করো যে এটা -5/2 e1, মানে মাইনাস প্লাস হয়ে গেল, এবং তোমার এই ভিইই এর উত্তরটা চলে আসবে, দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু
34 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে এক্সপেকটেশন ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, তার মানে এখন এইচ এর এক্সপেকটেশন লিখতে আমাদের অসুবিধা নেই। এইচ এর এক্সপেকটেশন হচ্ছে H0 প্লাস VEE, কিন্তু H0 তো আমরা জানি যে দিস ইজ -109 ইলেকট্রন ভোল্ট, আর VEE সমস্ত ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম 34 ইলেকট্রন ভোল্ট। সো দিস ইজ প্লাস 34 ইলেকট্রন ভোল্ট, সো দিস ইজ ইকুয়াল টু -75 ইলেকট্রন ভোল্ট। আর আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু ছিল -79 ইলেকট্রন ভোল্ট। সো নট ব্যাড। তার কারণ আমরা এই সমস্ত কিছু না করে প্রাথমিক যে ক্রুড গেজ সেটাতে আমরা দেখছিলাম -109 ইলেকট্রন ভোল্ট, আর এখন এত কিছু সাধ্য সাধনার পরে একটা বড় সত্যি একটা জটিল ক্যালকুলেশনের পরে আমরা যে 34 ইলেকট্রন ভোল্টটা পেলাম, সেটা যখন বসিয়ে আমরা দেখলাম -75 ইলেকট্রন ভোল্ট, হুইচ ইজ প্রিটি ক্লোজ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমরা যেটা করলাম সেটা কি অ্যাকচুয়ালি ভেরিয়েশনাল প্রিন্সিপাল করলাম? যদি চিন্তা করে দেখো, আমরা এই H0 ট্রায়াল ওয়েভ ফাংশনটা H0 যে আইগেন ফাংশন সেটাকে ট্রায়াল ওয়েভ ফাংশন নিলাম, এবং সেই ট্রায়াল ওয়েভ ফাংশনের উপর অর্থাৎ সাই ট্রায়ালের উপর আমি আমার যে এক্সট্রা যে পোটেনশিয়ালটা অর্থাৎ এই যে ভিইটা, এই ভিইটা সেই ভিইটার এক্সপেকটেশন ভ্যালু নিলাম, তাই না? এবং এই সাই ট্রায়ালটা আমি কি নিয়েছিলাম? দিস ইজ নাথিং বাট দ্য আইগেন ফাংশন অফ H0। তার মানে আমি এখানে সাই 0 ভিই সাই 0, দিস ইজ নাথিং বাট ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরি। ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরি থেকে এর কোনো পার্থক্যই নেই। তার কারণ ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরিতে আমরা আনপার্টার হ্যামিল্টনিয়ান পার্টের আইগেন ফাংশনের উপর পার্টারবেশনের এক্সপেকটেশন ভ্যালু কষি, এখানেও ঠিক তাই কষেছি। তাহলে ভেরিয়েশনাল প্রিন্সিপাল ধরে কি করলাম? ভেরিয়েশনাল প্রিন্সিপালের অ্যাপ্লিকেশনটা এর পরের স্টেপে আমরা করব, এবং যেটা করলে আমরা দেখব যে এই ভ্যালুটা যে 75 ইলেকট্রন ভোল্ট -75 ইলেকট্রন ভোল্ট যেটা আমরা পেয়েছি সেটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়। আচ্ছা, যেটা আমরা পেলাম সেটার ইমপ্রুভমেন্টের জন্য আমরা প্রথমেই যেটা নোটিস করব যে আমাদের ট্রায়াল ওয়েভ ফাংশনটা কেমন ছিল। দেখুন, ট্রায়াল ওয়েভ ফাংশনটা ছিল 8/πa³ e⁻² r1 plus r2 into divided by a। অর্থাৎ এইখানে এই যে ট্রায়াল ওয়েভ ফাংশনটা ছিল এবং যেটা ধরে আমরা এতটা ক্যালকুলেশন করে ফেলেছি, এখানে কিন্তু আমরা সেই সেন্সে কোনো প্যারামিটার রাখিনি। তার কারণ এই এটা হচ্ছে বোর রেডিয়াস, আর বাকি তো সব কিছুই প্রিডিফাইন্ড জিনিস। কি করে এখানে একটা প্যারামিটার অ্যাড করা যায় সহজে, এটা ভাবতে গিয়ে আমরা এরকম একটা ভাবতে পারি যে এখানে তো z=2 ছিল, z=2 ছিল, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি z³ আর এইখানে কিন্তু 2 এর বদলে z। তো এই একটাই আমাদের কাছে মোটামুটি অপশান আছে। এখন এই অপশানটার মানে খুব অদ্ভুত হতে পারে, কিন্তু সেই মানেটা নিয়ে সেই ডিটেলসে আমরা এই মুহূর্তে যাচ্ছি না, ওটা আমরা শেষে বলব। আমরা না এই জেডটাকে ভেরিয়েশনাল প্যারামিটার হিসেবে ব্যবহার করি। এবার হ্যামিল্টনিয়ানটা কীরকম দেখতে ছিল? হ্যামিল্টনিয়ানটা ছিল -h×²/2m del1² plus del2² minus e²/4πε0 into 2/r1 plus 2/r2 plus e²/4πε0 into 1/mod of r1 minus r2। এইরকম একটা হ্যামিল্টনিয়ান আমাদের ছিল। এখন আমি না যেহেতু ভেরিয়েশনাল প্রিন্সিপাল করি আর যাই করি, হ্যামিল্টনিয়ান কিন্তু আমরা বদলাতে পারবো না। তো হ্যামিল্টনিয়ানটাকে আমাদের সেম রাখতে হবে। অথচ আমরা সাই ট্রায়াল ওয়েভ ফাংশনটা এইরকম একটা লিখেছি, এবং আমরা যদি ঠিক আগের বার যে কাজটা করেছি, অর্থাৎ
এইটুকুকে H0 ধরে নিয়ে বাকিটুকুর উপর যে কাজটা করেছি, অর্থাৎ পারটার্বেশন থিওরি টাইপের, সেই ব্যাপারটাকে যদি অক্ষুণ্ণ রাখতে চাই, মানে ঠিক সেই টাইপেই যদি এগোতে চাই, তাহলে আমাদের এই সাই ট্রায়াল ওয়েভ ফাংশনটা H0-র আইগেন স্টেট হিসেবে রাখলে ভালো হয়। কিন্তু H0 তো আমার অন্য আছে, কাজেই আমি না এই এইচটাকে একটু মডিফাই করে অন্যভাবে লিখলাম। মনে রেখো এইচটাকে কিন্তু পরিবর্তন করলাম না, এইচটাকে আমি একটু অন্যভাবে লিখলাম। আমি এই টুগুলোর বদলে না জোর করে জেড লিখে দিলাম। তাহলে যদি জোর করে জেড লিখে দিই, আমার এখানে এক্সট্রা আমাকে কিছু টার্ম যোগ করতে হবে, সেটা হচ্ছে E²/4πε0 ইন্টু z-2/r1 প্লাস z-2/r2। দেখো তাহলে এইখানে z এর টার্মগুলো কেটে যাচ্ছে, আর এই -2/r1 -2/r2 অর্থাৎ আগের হ্যামিল্টনিয়ানটা রিস্টোর, হ্যামিল্টনিয়ানটা আনচেঞ্জড থাকলো। কিন্তু আমি যেটা পেলাম যে এই অংশটার জন্য যে আইগেন ফাংশনটা, সেই আইগেন ফাংশনটাকে আমি ট্রায়াল ওয়েভ ফাংশন হিসেবে ধরেছি, আর এই দুটো আমার এক্সট্রা টার্ম থেকে গেল। তাহলে যখন এইবার আমি এক্সপেকটেশন ভ্যালুটা ক্যালকুলেট করব, অর্থাৎ এই পার্টের জন্য এক্সপেকটেশন ভ্যালুটা ইজ ভেরি ইজি, তার কারণ এখানে জেড হচ্ছে। তার মানে আমি যদি এখানে এইচটা ক্যালকুলেট করি, তাহলে এইটার জন্য যেহেতু এখানে জেড এর ভ্যালুটা 2 নয়, মানে সাধারণভাবে জেড, তার মানে এখানে দাঁড়ালো এইটার উত্তরটা দাঁড়াবে 2 × z² E1 এইটার জন্য। আচ্ছা, এবার এইখানে দেখো E²/4πε0 z-2, এটা এইখানে একটা 1/r1 থাকছে, আর এইখানে r1 এর বদলে r2, এই যে একটা r1, এখানে r1 আর r1 এর বদলে r2, তাহলে এখানে একটা 1/r1 থাকছে, তাহলে এখানে 1/r2 থাকছে। কিন্তু হোয়াট এভার ইট মে বি, আমরা যখন এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করব, আমরা তো একটা ইন্টিগ্রাল করব, সেই ইন্টিগ্রালের মধ্যে dq/1 dq/2 থাকবে। কাজে এখানে 1/r1 থাকাও যা, এখানে 1/r2 থাকাও তাই, তার কারণ গোটা ফাংশনে আর কোথাও r1 r2 ডিপেন্ডেন্স নেই। সো উত্তরটা সেম আসবে, এবং সেই উত্তরটাকে আমি এরকম করে লিখলাম যে দিস ইজ এক্সপেকটেশন ভ্যালু অফ 1/r ওভার দিস স্টেট, এক্সপেকটেশন ভ্যালু অফ 1/r ওভার দিস স্টেট। এবং যেহেতু এইটা এবং এইটার উত্তর আলাদা হবার কোনো কারণ নেই, তার কারণ দিস ইজ অ্যাবসলিউটলি সিমেট্রিক। এখানেও r1 + r2 আছে, এখানে জাস্ট 1/r1 আছে, আর ওখানে 1/r2 আছে, এই দুটোর উত্তর সেমই হবে। তার মানে এইখানে আমি একটা 2 দিয়ে গুণ করে নিতে পারি, তাহলে এটার উত্তর এরকম দাঁড়ালো। প্লাস এই যে অংশটা আছে অর্থাৎ VEE, সেই VEE-টা আমি লিখে দিলাম। এইবারে আমি এই 1/r এর ভ্যালু এবং VEE এর ভ্যালুটা বসাবো। 1/r এর ভ্যালু ইজ নাথিং বাট, তুমি যদি এই ক্যালকুলেশনটা করো তাহলে দেখবে যে এই 1/r এর ভ্যালুটা হচ্ছে জাস্ট z/a, আর VEE এর ভ্যালু বসানোর ক্ষেত্রে আমরা যে আগের ভ্যালুটা করেছি, সেই আগের ভ্যালুটা আমরা ইউজ করতে পারি কিভাবে। তুমি লক্ষ্য করে দেখো, আগের বার আমাদের সাই ট্রায়াল ছিল 2³ আর এখানে ছিল 2, তার বদলে আমি এখানে z³ লিখেছি আর এখানে z লিখেছি। তার মানে যেন, মানে আগের বারের সাই ট্রায়াল থেকে এখনকার সাই ট্রায়ালে আসার জন্য তুমি যদি এরকম একটা ট্রান্সফরমেশন করো, যে এই যে নিচে a-টা ছিল, সেই a বদলে তুমি যদি লেখো 2/z × a, তাহলে দেখো, মানে তুমি যদি এইখানে তো 2³ ছিল, এইখানে 2³ ছিল আর এইখানে 2 ছিল, তুমি এর বদলে 2/z × a যদি লেখো, তাহলেই কিন্তু এইখানে z³ পেয়ে যাবে আর এখানে z পেয়ে যাবে, এই যে এখানেও তাই। তাহলে এই ট্রান্সফরমেশনটা করলেই হয়ে যাবে। তার মানে আগের বারের যে VEE এর ভ্যালু ছিল, সেই VEE এর ভ্যালুর জায়গায় সেটাই আমি বসাবো, খালি রিপ্লেসমেন্ট করে দেবো a goes to 2/z × a। তাহলে দেখো
এই VEE এর ভ্যালু ছিল আমার E²/4πε0 ইন্টু 5/4a। এখন এর বদলে যদি আমি 2/z ইন্টু a বসাই, তার মানে এটা হয়ে গেল 5z/8a। এবার যদি আমি এই পুরো জিনিসটা লিখি, যে এক্সপেকটেশন এইচটা দাঁড়িয়ে গেল, এবং ন্যাচারালি এইখানে E1 এর বদলেও আমি এই যে এগুলোর বদলে আমি E1 দিয়ে লিখবো। E1 দিয়ে লিখে টিখে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে এইটা একটা E1, আমি প্রথম টার্মটা তো E1 এর রেসপেক্টেই আছে, কাজে 2z²। এখানে এর বদলে ওই E1 দিয়ে যেমন ট্রান্সফরমেশন আমরা আগের বার করেছি ঠিক একইভাবে যদি এটাকে করে দিই, E²/4π সব কিছু ইনকর্পোরেট করে, দিস ইজ 4z ইন্টু z মাইনাস 2 ইন্টু E1 হয়ে যাবে। আর এইখানে দেখো দিস ইজ 5, সো দিস উইল বি মাইনাস 5z/4 ইন্টু E1। এটা বুঝতেই পারছো যে এখানে এই যে E²/4πε0টা ছিল মাইনাস 2a E1, তো কাজেই সেই অনুযায়ী ট্রান্সফরমেশন করলে 2a E1 করলে এটা এরকম দাঁড়িয়ে যাবে, মাইনাস ছিল যে কারণে এটাও মাইনাস হবে। সো হোয়াট উই গেট ইজ নাথিং বাট 2z² মাইনাস 2z² প্লাস 27z/4, এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এইটা ইন্টু E1। সো দিস ইজ দ্য এক্সপেকটেশন ভ্যালু ফর এইচ। এবার আমরা জানি ভেরিয়েশনাল প্রিন্সিপালে আমাদের কি করতে হয়, আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে dH dz ইজ ইকুয়াল টু 0। এইটাকে করে z এর ভ্যালুটা বের করতে হয়। তার মানে এখানে বুঝতেই পারছো z এর ভ্যালুটা কত হবে, 4z is equal to 27/4, so z is 27/16। তাহলে এই 27/16 ভ্যালুটা যদি তুমি এই এক্সপ্রেশনটায় বসিয়ে দাও, অর্থাৎ এটাই তো এক্সপেকটেশন এইচ এর আমাদের ফাইনাল এক্সপ্রেশন, এইবার মানে অ্যাজ এ ফাংশন অফ জেড, এবারে জেড এর ভ্যালুটা মিনিমাইজেশন দিয়ে জেড এর ভ্যালুটা যা পেলাম সেটা আমাকে এইখানে বসাতে হবে। এখানে যদি বসিয়ে দাও, বসিয়ে দিয়ে এক্সপেকটেশন এইচ এর ফাইনাল উত্তরটা তুমি যেটা পাবে সেটা হচ্ছে -77.5 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ -79ও অ্যাকচুয়ালি না, 78.8 সামথিং, 78.9 এর কাছাকাছি। আর আমরা এর আগে পেয়েছিলাম -75 ইলেকট্রন ভোল্ট, এখন পেলাম -77.5 ইলেকট্রন ভোল্ট। সো দিস ইজ মোর ক্লোজ, অ্যান্ড অফকোর্স ভেরিয়েশনাল প্রিন্সিপাল আমাদের এই বেটার দিশাটা দেখালো যে আমরা আরও ক্লোজ ভ্যালুতে পৌঁছতে পারলাম। এরপরে জানো তো, এরপরে আরও অ্যাডভান্স টেকনিক আছে যাতে করে ওই আরও, এবং এতই অ্যাডভান্স টেকনিক আছে বিভিন্ন রকম ট্রায়াল ওয়েভ ফাংশন ধরে এবং বিভিন্ন রকম প্যারামিটার সেট করে, মোর দ্যান ওয়ান প্যারামিটার ইউজ করে সেগুলো রেসপেক্টে মিনিমাইজ করে টোরে একদম প্রিসাইজলি ভীষণ কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। সো দিস ইজ দ্য পাওয়ার অফ দিস মেথড। কিন্তু এখানে একটা পয়েন্ট আমার বলাটা খুব প্রয়োজন। সেই পয়েন্টটা হচ্ছে যে ধরো এই যে জেড এর যে উত্তরটা যেটা হলো 27/16, যেটা আমরা শুরুতে না বলে আমি প্রেফার করলাম যে আমি লাস্টে বলবো, এই 27/16 এর মানেটা কি দাঁড়ালো দেখো। এই জেডটা কি ছিল, নাম্বার অফ প্রোটন ইনসাইড দ্য নিউক্লিয়াস, হুইচ ওয়াজ ফর হিলিয়াম অ্যাটম দ্যাট ইজ 2 নাম্বার অফ প্রোটনস। কিন্তু এখন 27/16 আমাকে ভেরিয়েশনাল মেথড বলছে এটা 27/16 যদি হয় তাহলে উত্তরটা বেশি কাছাকাছি। তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যান্ড এই 27/16 ইজ লেস দ্যান 2, মানে দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু 1.69। তার মানেটা কি দাঁড়াচ্ছে, অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলোর কাছে এফেক্টিভ নাম্বার অফ প্রোটনস সেটা কিন্তু 2 নয়, সেটা 2 এর থেকে কম, সেটা 1.69 এর কাছাকাছি। তার মানে কি নিউক্লিয়াসে 1.69 সংখ্যক প্রোটন আছে, হুইচ ইজ অ্যাবসার্ড। প্রোটনের সংখ্যা হয় 1 হবে, নইলে 2 হবে, নইলে 3 হবে, কিন্তু এফেক্টিভলি যেন
প্রত্যেকটা ইলেকট্রনের কাছে এফেক্টিভলি যেন 1.69 সংখ্যক প্রোটন থাকলে যেরকমটা হতো যদি ওরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন হতো, তাহলে যেন এরকম হয়। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যেটা, যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের কারণে একটা ইলেকট্রন, অন্য ইলেকট্রনের উপস্থিতি একটা ইলেকট্রনের কাছে নিউক্লিয়াসটাকে কিছুটা স্ক্রিন করে দেয়। অর্থাৎ নিউক্লিয়াসের যতটা এফেক্ট এই ইলেকট্রনটার ফিল করার কথা ছিল, অন্য ইলেকট্রনের রিপালশনের কারণে ও এই এফেক্টটা পুরোপুরি ফিল করতে পারে না, কিছুটা কমে যায়। সেটাই আমরা নিশ্চিত প্রমাণ পেলাম। সো ভেরিয়েশনাল প্রিন্সিপাল শুধু ক্যালকুলেশনের দিক থেকে আমাদের বেটার অ্যান্সার দিল এবং এক্সপেরিমেন্টাল ভ্যালুর কাছাকাছি নিয়ে যেতে পারলো, শুধু তাই নয়, ইট অলসো সাজেস্ট এ ফিজিক্যাল পিকচার অফ an electron in the helium atom. So that's all for today, and I guess that's all for variational principle. আমাদের আরো বেশ কিছু প্রবলেম করতে হবে, সেই প্রবলেমগুলো তোমরা করবে, আর এই থিওরিটা খুব ভালোভাবে পড়ার প্রয়োজন। সো দ্যাটস অল।